বাচ্চাদের ভয় কোন বয়স থেকে হয়, কেন হয়, কি থেকে হয়, আর ভয় পেলে আপনারা বাবা মারা কি করবেন, সমস্ত প্রশ্নের উত্তর আজকের পডকাস্টে পাবেন। আজকে আমার সাথে আছে সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। নমস্কার, আমি ডক্টর অর্পণ সাহা। তো একটা একটা করে প্রশ্ন করি ম্যাডামকে, আপনারা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে, কোন বয়স থেকে বাচ্চারা ভয় পায়? যদি টাইম ফ্রেম দেখে একটু বলো একটুখানি। একদম ছোট বয়স থেকেই কিন্তু বাচ্চাদের ভয় হয়, তাদের ডেভেলপমেন্টাল স্টেজেস গুলো চেঞ্জ হতে থাকে আর ভয়ের রূপটাও চেঞ্জ হতে থাকে। তো মোটামুটি 6 মাস থেকে 1 বছর এই জায়গা থেকে বা নিউ বর্নে তো এটা হয় যে সেপারেশনের একটা অ্যাংজাইটি হয় বা আননোন ফেস, যখন এরকম হয় যে একদম ছোট বয়সে ছোট বাচ্চা যে কিছু ফ্যামিলিয়ার ফেসে সে হাসছে, সে খুব কমফোর্টেবল থাকছে, যেই কেউ অচেনা কেউ কোলে নিতে চাইছে, বাচ্চা কাঁদছে, বাচ্চা ভয় পাচ্ছে, যেতে চাইছে না, এটাও কিন্তু এক রকমের অ্যাংজাইটি, এক রকমের ভয়। তারপরে একটু বড় হলো, হয়তো তাদের 1-2 বছর বয়স এই জায়গা, তখন সেপারেশন অ্যাংজাইটিটা আরো বাড়ছে এবং আস্তে আস্তে তারা সোশ্যালাইজ করা শুরু করছে, সেখান থেকে সোশ্যাল অ্যাংজাইটির জায়গাও তৈরি হচ্ছে। মানে কোনো স্ট্রেঞ্জারকে দেখলে ভয় পাচ্ছে, কোনো একা মানে অচেনা জায়গায় হয়তো তাকে নিয়ে যাওয়া হয়েছে, মানে সে হয়তো তার বাড়ি বা মামা বাড়িতে কমফোর্টেবল, তাকে হয়তো তার পিসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গা, তো সেখানে সে ভয় পাচ্ছে, সেখানে সে কোল থেকে নামতে চাইছে না, এই ভয়গুলো আসছে। তারপরে যে জায়গাটা আসছে যে একটু বড় হচ্ছে, 2 থেকে 3 বছর বয়স হচ্ছে, তখন কিন্তু বাচ্চাদের ন্যাচারাল ক্যালামিটি, বিদ্যুৎ চমকানোর ভয়, লাইটনিং হচ্ছে সেখানে ভয় পাচ্ছে, বা জন্তু জানোয়ারের ভয়ও কিন্তু এই সময় হয়। কুকুর বেড়াল দেখে ভয়, গরু দেখে ভয়, ছাগল দেখে ভয়, তারা ডাকছে সেটা দেখে ভয় হচ্ছে, সেটা হয়। তারপর আসছে স্কুল ডেজ মোটামুটি শুরু হচ্ছে, প্রি স্কুল, প্লে স্কুলে যাচ্ছে বাচ্চারা 4-5 বছর। এই সময় কিন্তু বাচ্চাদের এমন একটা ভয় হয় যে ভয়টা হয়তো যে কাছের মানুষদের হারিয়ে ফেলার ভয়, যেহেতু তাদের থেকে দূরে চলে যাচ্ছে, স্কুলে অনেকটা সময় কাটাচ্ছে, বা সেখান থেকেও একটা জায়গা হয় যে তাদের মৃত্যু ভয়, হ্যাঁ সেই জায়গাটা। এবং এখানে এই সময় আমরা যতই বলি মোবাইল দেখাবেন না, কিন্তু বাচ্চারা মোবাইল দেখে, বাচ্চারা কিন্তু কিছু হরর কন্টেন্টও দেখে। তো ভূতের ভয়, রাতে ভয় পাওয়া, নাইট টেরারও কিন্তু দেখতে পাওয়া যায়, এবং ছোট বয়সী বাচ্চাদেরও কিন্তু নাইট টেরার হয়, মানে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে, কেঁদে ফেলছে, ফুপিয়ে উঠছে, একদম একদম। সেটা কিন্তু মোটামুটি 6 থেকে 2 বছর অব্দি চলে, আমি যেটা মিস করে গেলাম বলতে, 6 থেকে 2 বছর অব্দি কিন্তু নাইট টেরারটা হয়। তারপরে যখন একটু বড় হচ্ছে, মোটামুটি 7-8 বছরের বয়স, তখন ওদের কিন্তু কোনো নিজের জিনিস হারিয়ে ফেলার ভয়। কিরকম হয়, ওদের বিলঙ্গিংস গুলো কিন্তু ওরা খুব নিয়ে চলে, মানে ওর পছন্দের টেডি বিয়ারটা কাউকে দিতে চায় না, সেটা যেন কেউ না নিয়ে নেয় সেটা ভয়, ওর মাকে শেয়ার করতে চায় না। অনেক বাচ্চারা হয় যে বাবা মায়ের তারা একসাথে কথা বলছে, বাচ্চা সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না, তো মা বেশিরভাগই বাচ্চাদের প্রাইমারি কেয়ার গিভার হয়, তো মাকে ভাগ করা সেটা চাইছে না, সেই একটা ভয়। তারপরে একটু বড় হলো, মোটামুটি টিনেজে এসে গেল, আমি টিনেজ অব্দিই বলছি, তারপরে যেহেতু অ্যাডাল্টহুডে চলে যায়, সেখানে কিন্তু পিয়ার রিজেকশন, বন্ধুরা আমাকে ঠিক দলে নিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, আমি ওদের থেকে কোথাও যে মিস হয়ে যাচ্ছি, হ্যাঁ এই জায়গায় এই ভয়টা কিন্তু চলতেই থাকে। এবং ভয় কিন্তু আমৃত্যু, আমাদেরও কিন্তু কিছু ভয় আছে, প্রফেশনাল ভয় থেকে পার্সোনাল ভয়, সে সবই থাকে, কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে কোন ভয়টা সত্যি ভয়ের। কিছু কিছু ভয় কিন্তু খুব ন্যাচারাল, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, তো টাইম ফ্রেম অনুযায়ী তাহলে একটু বলে দিই। তখন প্রথম 6 মাস থেকে 1 বছর স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, মানে অচেনা ব্যক্তিকে দেখা, একদম। তো এটাতে কি সাজেশন দেবে? মানে দিস ইজ অ্যাবসলিউটলি নরমাল ফর দিস এজ, আমি যেটা বললাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখি যে এটা না 2 বছর 1-2 বছর বাচ্চাদের চলতেই থাকে। তো বাবা মা হিসাবে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে এক্সটেন্ডেড স্ট্রেঞ্জার অ্যাংজাইটিটা কিভাবে কন্ট্রোল করবে? সে কারণে প্রথমেই যেটা করতে হবে, বাচ্চাকে সোশ্যালাইজ করতে হবে। বাচ্চাকে একদম ছোটবেলা থেকেই কিন্তু শুধু প্রাইমারি কেয়ার গিভার নয়, তাকে বাইরে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, দরকার পড়লে তাকে রেস্টুরেন্টে মা বাবা খেতে গেছেন, তাকে কোলে না বসিয়ে রেস্টুরেন্টে ছেড়ে দেওয়া, সে ঘুরে বেড়াক, হয়তো রেস্টুরেন্টের ওয়েটার্স আছে বা অন্যান্য যারা ভিজিটার তাদের সাথে একটু কথা বললো, পার্কে আরো 5 জনের সাথে কথা বললো, এই সোশ্যালাইজ করার জায়গাটা। এবং মায়ের সাথে বাচ্চার যদি ইমোশনাল কানেকশন খুব বেশি হাই হয়, মাও যদি খুব ইমোশনালি ডিপেন্ডেন্ট হয় বাচ্চার ওপর, তাহলেও কিন্তু সেপারেশন অ্যাংজাইটি হয়। তো সেখানে মাকেও কিন্তু তার ইমোশনাল, অবশ্যই বাচ্চাকে তো ভালোবাসবেনই, কিন্তু বাচ্চাকে কিন্তু এক একটা সময় অবধি গিয়ে কিন্তু ওকে স্বাধীনভাবে বড় হতে দিতে হবে। বাচ্চা বুঝতে পারছেন নিজে একা খেতে পারবে, কিন্তু ভাবছেন তোর ও ছড়িয়ে ফেলবে, আমি খাইয়ে দিই। বুঝতে পারছেন বাচ্চা নিজের জুতোটা নিজে পড়তে পারবে, কিন্তু আপনি পরিয়ে দিচ্ছেন। এই যে ইমোশনাল ইনভলভমেন্ট, এটা থেকেও কিন্তু বাচ্চাদের সেপারেশন অ্যাংজাইটি এবং ডিপেন্ডেন্সি বাড়ে, সেটাই কিন্তু আসল কারণ সেপারেশন অ্যাংজাইটি। যত সোশ্যালাইজ করবেন
তত সোশ্যাল অ্যাংজাইটি থেকে দূরে যাবে, স্কিল শেখাবে। আর যত সোশ্যাল স্কিল শেখাবেন তত সেপারেশন অ্যাংজাইটি মানে আলাদা হয়ে যাওয়ার অ্যাংজাইটি মায়ের থেকে এটাও আস্তে আস্তে ঠিক হবে। আর একটা নিজের আইডেন্টিটিও বিল্ড করবে। বেসিক্যালি বাচ্চারা নিজেদের আইডেন্টিটি এই 4 থেকে 6 বছরে বিল্ড করে, তো ওই সময় নিজের আইডেন্টিটি বিল্ড করাটা কিন্তু খুব দরকার। সবসময় সব জিনিস মানে পড়িয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, যেটা এখনকার দিনে বেশিরভাগ বাবা মারাই করে, এটা একটুখানি কিছুটা করা, যাতে ওকে অ্যাসিস্ট করা যে আমি তোমার পাশে আছি থাকো, কিন্তু ওকে যতটা পারো নিজে থেকে করার প্রতি কিন্তু আগ্রহ দেখাতে হবে। আরেকটা হচ্ছে যে খুব কমন যে টডলার এজ গ্রুপে যে 1 থেকে 3 বছর বয়সে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে যাওয়া বা রাত্রিবেলা ফুপিয়ে কাটা, এরকম ভাবে ফুপিয়ে কাটা। তো এই ক্ষেত্রে কি করতে পারে? বেশিরভাগ সময় কিছু অসুবিধা হয় না, নিজে থেকেই 2-3 মিনিট হয়ে যায়। সেটার জন্য ওর একটা ফিক্স স্লিপ শিডিউল করা এবং মা বাবাকেও একটা ফিক্স স্লিপ শিডিউলের ভেতরে থাকা, সারা দিনে কিন্তু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যেন করে বাচ্চা, সেটার জন্য রাখা, যাতে বাচ্চা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং এটা ডিপ স্লিপে থাকে, বাচ্চার পেট যেন ভরা থাকে, এটা দেখতে হবে। তাছাড়া এমনিতে এটা খুব ন্যাচারাল এবং নর্মাল, একটু একটি বয়স সব বাচ্চারই অল্প বিস্তার হয়, কিছু বয়সের পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর বেসিক্যালি 2 থেকে 6 বছর বয়সে প্র্যাকটিক্যালি সব জিনিসেরই ফোবিয়া হয়, মানে ধরুন গরু ছাগল যেটা বললেন বা ন্যাচারাল কিলিটিভি ফোবিয়া। তো এই যে পার্টিকুলার যে ফোবিয়া বা ভয়গুলোকে কি করে বাবা মাদেরকে হ্যান্ডেল করতে বলবেন? মানে সবসময় যে সব ফোবিয়া যে খুব ভয়ের হবে বা খুব ডেঞ্জারাস হবে তা নয়, বাট বেসিক টিপস যদি বলেন। হ্যাঁ, তো সেখানে প্রথমে ওকে না রিয়েলিটি ওরিয়েন্টেশন দিতে হবে। মানে এখন তো সব ফ্ল্যাট বাড়ি, সেখানে গরু ছাগল কিছু দেখা যায় না। আপনি হঠাৎ একটা জায়গায় বেড়াতে গেছেন ফার্মে, সেখানে গরু ছাগল দেখে বাচ্চা ভয় পাচ্ছে, তো তাহলে আপনাকে আগে গরু ছাগলের ভয়েস ওকে চেনাতে হবে, গরু ছাগল আপনাকে চেনাতে হবে ছবি দেখে, পিকটোরিয়াল প্রেজেন্টেশন, বা ধরুন ন্যাচারাল ক্যালামিটি, এটা থেকে আপনি যদি ভয় পান, হয়তো আপনি ভয় পান, আপনার বিদ্যুৎ চমকালে আপনার ভয় লাগে, বাড়িতে লোডশেডিং হলে আপনার ভয় লাগে, তাহলে কিন্তু বাচ্চারও হবে। সে কারণে এই জায়গাগুলোকে রিয়েলিটি ওরিয়েন্টেশন করা, যে এটা হতেই পারে, এটা হবেও, বা বৃষ্টিটাকে আনন্দের সাথে সেটাকে এনজয় করানো, বৃষ্টি পড়ছে চলো আমরা বারান্দায় নৌকা বানাই, মানে এইভাবে ওকে ডিস্ট্র্যাক্ট করানো। এবং এই জায়গাগুলো থেকে যত ভয়ের উৎস আছে এটা যদি বাচ্চা বুঝে যায়, তাহলে কিন্তু ভয় পাওয়ার একটা থাকে। এবং বাচ্চার সামনে যদি এগুলো নিয়ে কোনো রকম ডিসকাশন, মানে কারোর যদি পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকে, বাবা মার কারোর ভেতরে থাকে, বা বাবা মার যদি অ্যাংজাইটি থাকে, বাবা মা এরকম বলবেন যে, এরকম আমরা দেখি কেসেস যে মা খুব দুশ্চিন্তা করছেন, বাবা অফিস থেকে ফিরছে না, আজকে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি করে বাবা আসবে, বাবাকে বারবার ফোন করছি। আপনি কিন্তু বাচ্চাকে কিছু শেখাননি, কিন্তু বাচ্চা দেখছে মা খুব টেনশন করছে, বাবা অফিস থেকে ফেরেনি, বাচ্চার কিন্তু তখন ওই বাচ্চা ওটাই কন্ডিশনিং করে নেবে, কোরিলেট করে নেবে যে বৃষ্টি পড়লেই তার একটা ভয়ের বিষয় আছে, এইখান থেকেও কিন্তু এটা তৈরি হয়। সে কারণে বাচ্চার সামনে অ্যাংজাইটি প্রদর্শন বন্ধ করা এবং নিজেদের অ্যাংজাইটি বাচ্চার সামনে কোনোভাবেই, বাচ্চার ওপর কোনোভাবেই থুপে দেবেন না বা দিয়ে দেবেন না। ওরা কিন্তু একদম ফ্রেশ ভাবে আসে আপনার জায়গাগুলো থেকে, বা আমাদের মতো মা বাবার থেকেই কিন্তু ওরা এই অ্যাংজাইটি গুলো পায়, সেগুলো যেন না পায় সেটা চেষ্টা করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 থেকে 6 বছর বয়সে বেশিরভাগ সময় একটা সেকেন্ড ইস্যু হয় বা একটা ভাই বোন আসে, তো এর মধ্যে থেকে না যে বড় বাচ্চা আছে তার মনে একটা ভয় চলে আসে যে মা থেকে আমি দূরে চলে আসব, বা আমাকে আগের মতন পাত্তা দেবে না, আগের মতন ভালোবাসবে না, যেটাকে আমরা সিবলিং অ্যাংজাইটি বলি বা কিছুটা সেপারেশন অ্যাংজাইটিও বটে। তো এই জায়গাটায় কি সাজেশন দেবেন? যেটা পরবর্তীকালে সিবলিং রাইভালরির জায়গা তৈরি হয়, এটি কিন্তু ওডিডি বা অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডারের একটি স্যালিয়েন্ট ফিচার, যে ভাই বা বোনের প্রতি একটা শত্রু ভাবাপন্নতা। তো সেখানে যেটা করতে হবে যে আপনি যখন সেকেন্ড ইস্যু নেবেন ভাবছেন, তখন আপনার বাচ্চার সাথে সেটা ডিসকাস করুন, ও রেডি কিনা সেই ভাই বা বোনকে অ্যাকসেপ্ট করার জন্য। এবং এই প্রথম বাচ্চা যেটা হয় যে প্রথম বাচ্চাকেই না আমরা আমাদের 100% দিয়ে ফেলি, হয়তো পরবর্তীকালে আমরা সেটা যখন হঠাৎ করে 50% হয়ে যায় তখন ওদেরও অ্যাকসেপ্ট করতে দেরি হয়। আপনার যদি এই প্ল্যানিং থাকে যে আপনি পরবর্তীতে একটি বাচ্চা নেবেন, প্রথমেই বাচ্চাকে 100% দেবেন না। আমি কিন্তু ভালোবাসা কম দিতে বলছি না, আমি বলছি যে আপনি যা দিতে পারবেন তার কম দিন। কারণ ওকে কিছু মানে আপনি একটা বেলুন কিনে এনেছেন, 3টে বেলুন কিনে এনেছেন, 3টেই ওকে দেবেন না, 2টো তুলে রাখুন, একটা ওকে দিন। এইটা বোঝান যে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন তুমি সবসময় পাবে না, কারণ যদি আপনার প্ল্যান থাকে পরবর্তী বাচ্চার। এবং বাচ্চাদের সাথে যদি ভাই বোন থাকে বা যদি কোনো অন্য সিবলিংস থাকে, কম্পেয়ারিং করবেন না, একদম করবেন না। দেখ ভাই কেমন পারছে, দেখ দাদা কেমন অঙ্কগুলো পেরেছে, এই কম্পেয়ারিং কিন্তু বাচ্চাদের ভেতরে সিবলিং রাইভালরি বা সিবলিং অ্যাংজাইটির জায়গা তৈরি করে। এবং
ওর কোনো বন্ধু বান্ধবের সাথেও কোনো রকম কম্পেয়ারিং আপনারা করবেন না। এবং তুমি যদি এটা, এবং বাবা মারা অনেক সময় এরকম ভয় দেখায় যে তুমি যদি এটা করো আমি কিন্তু বোনকে বেশি ভালোবাসবো, আমি কিন্তু বোনকে ওটা দিয়ে দেবো। এই ভুলগুলো করবেন না। বাবা মারা ভাবেন যে এটা করলে বাচ্চা খুব মোটিভেটেড হবে, একদম মোটিভেটেড হয় না, তারা ডিমোটিভেটেড হয়, তাদের ভেতরে টক্সিক ফিয়ার তৈরি হয় এবং এগুলো কিন্তু পরবর্তীকালে তাদের ট্রমায় পরিণত হয়। এবং আমরা দেখতে পারি অ্যাডাল্টহুডে বেশ 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 এই প্যারেন্টসদের ওপরেই তাদের যত রাগ, যত বিদ্বেষ এগুলো থাকে। তো সে কারণে আমাদের এই ছোটবেলা থেকেই কিন্তু এগুলোকে তৈরি করতে হবে। আমি না, আমার নিজের প্র্যাকটিস এই সিবলিং অ্যাংজাইটির জন্য যখনই, কারণ আমি তো ডেলিভারি রুমে যাই বা আমাদের যখন প্রথম পেশেন্ট, যখন সেকেন্ড পেশেন্ট বাচ্চাকে নিয়ে আসে, তখন আমি তিন চারটে কিছু অ্যাডভাইস দিই। প্রথম বলি যে মা যেহেতু বেশিরভাগ ছোট বাচ্চার ক্ষেত্রে এগেজ থাকবে, বাবাকে বলি যে অফিস থেকে যখন যদি ফেরে কখনো, প্রথমে আগে বড় ছেলেকে বা বড় মেয়েকে 1 ঘন্টা টাইম দিতে। 2 নম্বর বলি যে ছোট বাচ্চা যে আগের বাচ্চাটা আছে সেও কিন্তু ভালোবাসে, তো তার ধরুন ডাইপার চেঞ্জ করার সময় ওকে অ্যাক্টিভিটিতে টেক কেয়ার করতে বলি। এটা করে দেখেছি যে অনেক ভালোবাসা মানে বেড়ে যায়। মানে এই সিবলিং অ্যাংজাইটিটা, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের সিচুয়েশন, মানে আমি প্রত্যেক পেশেন্টকে বলি, আর তাতেও তারা বলেছে যে না স্যার, আগের চেয়ে কিন্তু ওর মনটা এখন একটু বেটার আছে ওরকম ভাবে। এবং তুমি যে রেসপন্সিবল, মানে বড় বাচ্চাকে বলা যে তোমার, তুমি যে রেসপন্সিবল, তুমি যে রেসপন্সিবিলিটি নিয়ে এটা করলে, এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে খুব কাজে দেয়। এরপর আছে যখন স্কুলে যায়, তখন থেকে না, যেটা তুমি বললে যে পারফরমেন্স অ্যাংজাইটি, মানে ও ভালো করছে, এ ভালো করছে না, এই সম্বন্ধে যদি কিছু বলো আর প্র্যাকটিক্যাল টিপস পেরেন্টসদেরকে দাও। পারফরমেন্স অ্যাংজাইটি কিন্তু তখনই হয় যখন পরিবারে, কিরে পেরেছিস তো সব, পারবি তো সব, 90% হবে তো, ভালো করে নাচটা করতে পারবি তো, এই কমেন্টস গুলো পেছনে থাকে। তো এই জায়গাগুলো দেবেন না। বাচ্চাকে আপনি শিখিয়েছেন, বাচ্চাকে রিহার্স করান, কিন্তু বাচ্চা কি পারফরমেন্স দেবে সেই যে একটা অ্যান্টিসিপেশন, এগুলো ওর সামনে করবেন না। বা এর কনসিকুয়েন্সটাও বলবেন না, মানে কি হতে পারে, তুমি যদি না পারো তাহলে এটা হবে, তুমি যদি না করো তাহলে তুমি ফার্স্ট হবে না, তাহলে তুমি পিছিয়ে যাবে, তাহলে এতদিন ধরে কেনই বা বিকেলবেলায় তুমি রোজ নাচের স্কুলে গেলে, মানে এই কনসিকুয়েন্স গুলো ওর সামনে বলবেন না। এবং বাচ্চাকে এক্সপেকটেশন, প্রত্যেক বাচ্চা কিন্তু ডিফারেন্ট। আমি, আপনি, আপনার যদি একটা যমজ ভাই বোন থাকতো, তা সেও কিন্তু আপনার থেকে ডিফারেন্ট। হ্যাঁ, যেটা আমরা বলি আইডেন্টিক্যাল টুইনসরাও কিন্তু ডিফারেন্ট হয়। তো সেখানে এটা দেখতে হবে যে প্রত্যেক বাচ্চা কিন্তু ডিফারেন্ট। আপনি অন্য কোনো বাচ্চার সাথে তারকে কম্পেয়ারিং করবেন না, নিজের ছোটবেলার সাথে আপনার নিজের সন্তানের কম্পেয়ারিং করবেন না, তাহলে কিন্তু ওদের এই অ্যাংজাইটি জায়গাগুলো আমরা ম্যানেজ করতে পারবো। দেখো, স্ট্রিক্টনেস তো অ্যাজ আ প্যারেন্ট কিছু কিছু ক্ষেত্রে দেখানো ভালো, একদম। তো এই মানে লাইনটা কোথায় বাঁধবো, মানে কতটা বকবো কতটা বকবো না, এই ব্যাপারটা যদি বলো। স্পেশালি যখন এখনকার দিনে বাবা মারা সবাই চায় যে ভালো রেজাল্ট করবে, আমার ছেলে বড় হবে, তো এই জায়গাটা যদি একটু ক্ল্যারিফাই করে দাও, মানে বাউন্ডারিজ গুলো। বাউন্ডারিজ, ফিজিক্যাল পানিশমেন্ট বা মারা, সেটাকে বন্ধ করতে হবে। বাচ্চার সামনে তার পারফরমেন্সের এক্সপেকটেশন নিয়ে কোনো কমিউনিকেশন করা যাবে না। বাচ্চাকে ফ্রিলি বড় হতে দিতে হবে। বাচ্চাকে সবকিছুতে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া বা একটা গোল দিয়ে দেওয়া, সেটা করবেন না। বাচ্চাকে এমন ভাবেই তার সাথে কমিউনিকেট করুন যে ও তার ফিয়ার গুলো, কিছু ভয়, অঙ্ক পাচ্ছে না, যেন আপনাকে বলে, এরকম না যেন মুখ বুঝে ব্যাপারটাকে উইথড্র করে নেয়। এবং ওর মন খারাপকে চিহ্নিত করুন। ওর কিন্তু কিছু কিছু সময় মন খারাপ হয়, কিছু কিছু সময় দুঃখ পায়, টেনশন হয়, এগুলো চিহ্নিত করুন। ও কিছু না, ও চুপ করে থাকে, ও মোবাইল নিয়েই বসে থাকে, এইভাবে অবহেলা করবেন না। এগুলো কিন্তু দেখুন, এটা ওদেরও কিছু বলার আছে, সেজন্যই করে। কিন্তু এর সময় আসি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে যখন বন্ধুদের সাথে আলাদা হয়ে যাওয়া বা বন্ধুদের পাত্তা না পাওয়ার জন্য যে ফোবিয়াস গুলো ডেভেলপ করে, এইগুলো সম্বন্ধে যদি কিছু বলো। আসলে এই বয়সটাকে আমরা গ্যাং এজ বলি, কারণ এই বয়সে গ্যাংয়ে থাকতে সবাই খুব ভালোবাসে, মানে দলে থাকতে, দলের মতো করে কাজ করতে, হ্যাঁ, মৌমাছির মতো আর কি, ঠিক সেই রকমই। সে কারণে দলছুট হওয়ার একটা ভয় থাকে, তাই সে কারণে দলছুট যাতে না হয়ে যায়, সে কারণে ওরা ওদের বন্ধুদের মতো কাজ করে। হয়তো সেটা ম্যালঅ্যাডাপটিভ, হয়তো সেটা উচিত নয় করা, যেরকম বয়ফ্রেন্ড তৈরি করা, সবার বয়ফ্রেন্ড আছে, আমারও একটা বয়ফ্রেন্ড করতে হবে, না হলে আমি দলছুট হয়ে যাব। এই ভয়গুলো তারা তাদের অনেক ভুল পদক্ষেপের জন্য দায়ী। তো সেগুলো বাবা মাদের তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করে সে জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। মানে প্রবলেমটা হচ্ছে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমরা জানি যে বাবা মাদের কাছ থেকে একটু আলাদা হয়ে যায়, মানে ওরা তখন হচ্ছে যে বন্ধুদের সাথেই ওরা মিশতে কিন্তু পছন্দ করে। তো এই জায়গাটা খুব একটু জটিল জায়গা। মানে অ্যাডোলেসেন্স নিয়ে আমরা পরবর্তীকালে আরো অনেক পডকাস্ট করব। লাস্টলি একটা কোশ্চেন করে এই পডকাস্টটা শেষ করতে চাই, যে এই যে এতগুলো ভয় বা ফিয়ার নিয়ে আমরা আলোচনা করলাম, বাবা মা হিসেবে কি কি রেড ফ্ল্যাগ সাইন
যেগুলো আইডেন্টিফাই করবে। কারণ বেশিরভাগ যেগুলো ফিয়ার বা ফোবিয়াস গুলো আছে এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বা কিছু ফ্যামিলি স্মল ইন্টারভেনশন নিয়ে কিন্তু ঠিক হয়ে যায়। তো রেড ফ্ল্যাগ সাইনগুলো একটু যদি বলে দাও। আমরা যখন বাচ্চাদের ভয় দেখাই, দু রকম ভয় দেখাই, একটা হচ্ছে ন্যাচারাল ফিয়ার, একটা টক্সিক ফিয়ার। যদি এই টক্সিক ফিয়ার থাকে তাহলে কিছু রেড ফ্ল্যাগস থাকবেই। যেরকম ফিজিক্যালি কিছু জায়গা দেখা যায়, বাচ্চা খুব সহজে ঘেমে যাচ্ছে, কথা বলতে আটকে যাচ্ছে, ভয় পাচ্ছে, হয়তো হ্যান্ড রাব করছে, হাত কচলাচ্ছে, বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেই মাথা চুলকোচ্ছে, বা একটা আনইজি একটা বিহেভিয়ার দেখাচ্ছে। এমন মাঝে মাঝেই একটা শরীর খারাপ, কিন্তু সেই শরীর খারাপের কোনো রকম ফিজিক্যাল কারণ নেই, যেটা আমরা সাইকোজেনিক কাফ থাকে, বাচ্চাদের কাশছে, পড়তে বসার সময় শুধু কাশছে, বা হাঁচি পাচ্ছে, বা ঘুম পাচ্ছে, বা অন্যান্য কোনো পেট ব্যথা হচ্ছে। এটা তো খুব জেনারেল একটা বিষয়, এবং এটা যদি হতেই থাকে এরকম একটা জায়গা, এটা কিন্তু রেড ফ্ল্যাগ। এবার আসি সাইকোলজিক্যাল পার্টটার দিকে। বাচ্চা খুব একা থাকতে ভালোবাসছে, বাচ্চা বলছে তোমরা আমায় কেউ ভালোবাসো না, আমি চলে যাব, আমাকে হস্টেলে দিয়ে আসো। বাচ্চারা এরকমও বলে যে তোমরা আমার বাবা মা নও, তোমরা আমাকে কুড়িয়ে এনেছো, তোমরা আমার সৎ বাবা মা, এরকমও কিন্তু বাচ্চারা বলে থাকে। সে জায়গাগুলো বুঝতে হবে, ওদের মনের ভেতরে বেশ কিছু টেনশন এবং ডিপ্রেশন চলছে। বাচ্চাদের ভেতরে কিছু সুইসাইডাল প্রবণতা যদি দেখতে পাওয়া যায়, বা খুব রেগে যাবার প্রবণতা যদি দেখতে পাওয়া যায়, রেগে গেলে জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, মাথা ঠুকছে, নিজেকে আঘাত করার চেষ্টা করছে, বলছে আমি মরে যাব, তোমাদের থেকে বাড়ির ছেড়ে চলে যাব, এই জায়গাগুলোও কিন্তু রেড ফ্ল্যাগ। তাহলে বুঝতে হবে ওর মনের ভেতরে তোলপাড় হচ্ছে, কিন্তু ও সেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। তখন কিন্তু আপনাদের সত্তর সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসতে হবে। ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। তো আজকের এই পডকাস্ট থেকে আমরা জানি যে অলমোস্ট 90 to 95% যে ফিয়ার বা যে ভয়গুলো আছে আপনারা নিজেরাই ম্যানেজ করে নিতে পারবেন। তবে রেড ফ্ল্যাগ সাইন থাকলে অবশ্যই এক্সপার্টের কিন্তু হেল্প দেবেন। নমস্কার, ধন্যবাদ।